যারা ঘোষণা করেছিলেন তাদের নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই। সেখানে আমরা এখানে বলেছি জাতপাতের বিরুদ্ধে ভাতের লড়াই। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা যেভাবে চেনেন, অগ্নিকন্যা হিসাবে আপনাদের কয়েকটা কথা বলি যে আমরা এই আন্দোলনই একমাত্র পারে দাবি আদায় করতে। আন্দোলনের নেতৃত্বে আন্দোলন ছাড়া পরাজিত করা সম্ভব নয়। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনে রাখুন, আপনার হাওড়ার নবান্ন থেকে, নবান্নের কাছাকাছি থেকে বলে দিয়েছে এবং আজকের এই নদিয়া থেকে বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি 29 বছরে এমপি হয়েছেন, আপনি 29 বছরে বয়সে এমপি হয়েছেন এবং তাও কংগ্রেসের সাপোর্ট নিয়ে এমপি হয়েছে। তারপরে একাধিকবার বিজেপির সঙ্গে ঘর করেছেন, কংগ্রেসের সঙ্গে ঘর করেছেন, কেন্দ্রীয় মিনিস্টার হয়েছেন। আপনার কাছে মিডিয়া ছিল, লোক ছিল, অর্থ ছিল, কেন্দ্রীয় পাওয়ার ছিল। তারপরে ধারাবাহিক লড়াই করে আপনি আজকের মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন। অর্থাৎ আপনি কিন্তু শূন্য থেকে উঠে আসেননি। আর আপনাদের আশীর্বাদ ধন্য এই ভাই, যার কাছে মিডিয়া পাওয়ার নেই, যার কাছে নেতা মন্ত্রী নেই, যার কাছে কোনো ক্ষমতা নেই, একজন বিধায়কের ক্ষমতা নেই, শুধু বঞ্চিত মায়েদের আশীর্বাদ নিয়ে তিনি আজকে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। সুতরাং নার্ভের জোর আপনার থেকে আমার বেশি। নার্ভের লড়াই আপনি রাখাতে যাবেন না। আপনি কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করে আপনি ধারাবাহিক লড়াই করে নেত্রী হয়েছেন। আর আমার বঞ্চিত মায়েদের আশীর্বাদ নিয়ে আপনার এই ভাই নদিয়া থেকে কথা দিচ্ছে, নার্ভের জোর আপনি দেখাবেন না। আমার এই বঞ্চিত মায়েরা আগামী 11 জানুয়ারি নবান্নের 14 তলা থেকে অবাধ্য ছাত্রীকে নিচে নামিয়ে নিয়ে রাজধর্ম পাঠের শিক্ষা দেবে। হ্যাঁ, আমরা ধমক দেবো। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের কথা বলেছিল, যে মুখ্যমন্ত্রী সুশাসন দেওয়ার কথা বলেছিল, যে মুখ্যমন্ত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছিল, আজকে সেই মুখ্যমন্ত্রী যখন তার কথা রাখেনি, তখন আমরা শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য যে তাকে প্রশাসনিক প্রধান হোক আর যেই হোক তাকে শিক্ষা দান করব। তাই প্রত্যেকটা জেলায় আমরা কর্মসূচি নিচ্ছি। আগে ডিসেম্বর থেকে প্রত্যেকটা ডিএম অফিস আমরা ডেপুটেশন দিয়ে ডিএম এর মারফত আমরা সিএম কে বলবো যে আপনি দাবি মিটিয়ে নিন। তাহলে আগামী 11 জানুয়ারি এই শিক্ষক শিক্ষিকারা আপনাকে শিক্ষা দিতে আগামী 11 জানুয়ারি আসছে। আমাদের দাবি কি? আমাদের দাবি একটাই, সমকাজে সমবেতন দিতে হবে। আমাদের দাবি একটাই, স্থায়ীকরণ করতে হবে। আমাদের দাবি একটাই, বেতন কাঠামো দিতে হবে। আমাদের দাবি একটাই, পেনশন ভাতা দিতে হবে। আমরা প্রত্যেকটা জেলা শাসকের কাছে এই দাবি নিয়ে রাখবো এবং তাদেরকে বাধ্য করব যে ডিএম টু সিএম এর কাছে সেই দাবিপত্র পৌঁছায়। সুতরাং আজকের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, 1 মাস 10 দিন আপনার হাতে সময়, নিজেকে শুধরে নিন। তাহলে বঞ্চিত শিক্ষকের আমরা পেশাগত দাবিতে লড়াই করছি। আমাদের মূল লক্ষ্য কি? যে এই আন্দোলন থেকে মূল লক্ষ্য হলো মাননীয় মুখ্যমন্ত্রীকে শিক্ষকদের সঙ্গে বসতে হবে আলোচনা। আমরা শিক্ষক, আপনি আন্দোলনের নেত্রী, আন্দোলনকে আপনি সম্মান দেবেন, এত বড় গণ আন্দোলনকে নিশ্চিতভাবে আমরা আশা করব। তাই আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন তখন সেটা লাইভ টেলিকাস্ট হয়। ডিএমএসপি যারা আইএস আইপিএস অফিসার তাকে বসে বসে ধমক দেন। আবার মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সভা করে, ক্লাব কর্তাদের নিয়ে বৈঠক করে, দুর্গাপূজার কমিটি নিয়ে বৈঠক করে, মতুয়া আদিবাসীদের নিয়ে বৈঠক করে, ইমামদের নিয়ে বৈঠক করে, পুরোহিতদের নিয়ে বৈঠক করে, সিন্ডিকেট বাসদের নিয়ে বৈঠক করে। কিন্তু কোনোদিন 10 বছরে দেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী এই শিক্ষকদের নিয়ে কোনোদিন বৈঠক করে তাদের সমস্যার কথা বলছে? তাই এখান থেকে আমাদের কতটা বেতন বৃদ্ধি হবে সেটা তো পরের প্রশ্ন, সেটা আমরা আদায় করে নেবো, ইঞ্চিতে মেপে নেবো। দিদিমণি ডেলি বলে বিরোধীদের ইঞ্চিতে মেপে নেবো। আমরা শিক্ষক বলছি আপনাদের দাবি আদায়ের জন্য আপনাকেও ইঞ্চিতে মেপে নেবো। তাই এখানে আমরা প্রথম শর্ত দিয়েছি। আপনারা কৃষক আন্দোলন দেখছেন দিল্লিতে, সেখানে অমিত শাহ তাদেরকে শর্ত দিয়েছিল যে আপনারা আন্দোলন প্রত্যাহার করুন, আপনাদের সাথে আলোচনা করে দাবি মেটাবো। কৃষকরা বলেছে কোনো শর্ত সাপেক্ষে নয়। 5টা দিল্লি যাওয়ার 5টা রাস্তাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। তাদের কৃষক আন্দোলনের পাশে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সম্পূর্ণভাবে সহযোগিতা করছে এবং সেই কৃষক আন্দোলনকে আগামী দিনে বাংলায় শিক্ষক আন্দোলনে পরিণত করবে, এই অঙ্গীকারও রাখছি। সুতরাং আমরা একটা কথা বলবো যে আপনি
আপনি শিক্ষকদের সঙ্গে বসুন, শিক্ষকদের সঙ্গে আলোচনা করুন, আপনার টাকা আছে কি নেই সেই বিষয়টা নিয়ে আলোচনা করুন। শিক্ষকরা তো অবুঝ নয়, আপনি সবার সঙ্গে আলোচনা করছেন, তাহলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন না কেন? তাই এই আন্দোলন থেকে আমরা প্রথম দাবি যেটা করেছি যে শর্ত দেবো আমরা, শর্ত মানবে সরকার, শর্ত দেবো আমরা, শর্ত মানবে সরকার। আসলে ঘটনাটা কি? আমরা দুর্বল তাই ওরা সবল। এখন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ সবল তাই সরকার দুর্বল হচ্ছে, দিন দিন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের মহাজোট সবল হচ্ছে, সরকার ভয় পাচ্ছে। ভয় পেয়ে আমাদের প্রচার বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। আপনি আমাদের প্রচার মিডিয়াকে বন্ধ করতে পারেন, কিন্তু জনগণের কাছে যে প্রচার, যে বার্তা আমরা দিচ্ছি, সেই বার্তা আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না। তাই তো বলি, যার শিল তার নোড়া, মারবো তার দাঁতের গোড়া। যার শিল তার নোড়া, মারবো তার দাঁতের গোড়া। আমরা শিক্ষক শেখাতে জানি। আপনি আন্দোলন করে এসেছেন, আন্দোলনই পারবে আপনার অহংকার ধর্মকে ভাঙতে। তাই আপনি তৈরি থাকুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আসছি 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 এবং নিশ্চিতভাবে এই আন্দোলনের মাধ্যমে আপনারা যদি স্ট্যাম্প পেপার দেন, স্ট্যাম্প পেপারে লিখে নিন এই জোটের এত শক্তিশালী, এই আন্দোলনের মাধ্যমে আপনাদের দাবি আদায় হবে, আদায় হবে, আদায় হবে। আপনাদের বঞ্চনা, এই বঞ্চনা মুক্তি করবে কে? আপনাদের নিজেদের ঐক্য লড়াই। আপনারা বলুন তো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সমকাজে সমবেতন দিতে হবে, অথচ রাজ্য বা কেন্দ্র সরকার সেই কথা মানছে না। যে সুপ্রিম কোর্টের হাতিয়ারকে বল করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের কোভিড নির্দেশিকা প্রত্যাহার করে তাকে অমান্য করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করলো। এই কোভিড পরিস্থিতিতে জনগণকে নিয়ে জনজমায়েত করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করলো। কিসের বলে? সুপ্রিম কোর্টের অর্ডারের বলে। যে সুপ্রিম কোর্টের অর্ডারের বলে সিঙ্গুরের 90% কারখানা ভেঙে গুড়িয়ে দিয়ে বেকার যুবকদের স্বপ্নের উপর বুলডোজার চালিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কৃষকদের জমি ফেরত দিল তার রাজনৈতিক স্বার্থে। সেই সুপ্রিম কোর্ট যখন রায় দিল যে চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজে সমবেতন দিতে হবে, তখন কেন্দ্রে নরেন্দ্র মোদী আর রাজ্যে মোদী দিদি ভাই, অর্থাৎ মোদী ভাই দিদি ভাইয়ের কোনো হেলদোল নেই। সুতরাং এদের হেলদোল ভাঙাতে আগামী 11 জানুয়ারি আসছে দিন। অনেকে বলছে, পূর্ববর্তী বক্তারা বলছিল এটা খিচুড়ি আন্দোলন। অনেকে বলছে যে মুখ্যমন্ত্রী তো পার্শ্ব শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছে সমকাজের স্থায়ীকরণ এবং বেতন কাঠামো, তাহলে বলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি? মুখ্যমন্ত্রী তো আরো কারো দেয়নি। তো বন্ধুগণ, এত সংকীর্ণ কথা নিয়ে আপনি করবেন শিক্ষক আন্দোলন? শিক্ষকতা একটা মহান পেশা। মুখ্যমন্ত্রী কার প্রতিশ্রুতি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আমরা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করবো সেটাও বড় বিষয় নয়, তাকে রাজধর্ম শিক্ষা দেবো সেটাও বড় বিষয় নয়। মুখ্যমন্ত্রী আপনাদের কথায় যদি মানলাম, মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছে, তা আপনারা আদায় করতে পারছেন না? আর তো শিক্ষকরা বলেনি যে আমার প্রতিশ্রুতি দেয়নি, তাহলে আপনাদের প্রতিশ্রুতি আদায় হয়ে যাবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে এই ভেবে আপনি ঘরে বসে থাকুন আর সোশ্যাল মিডিয়ায় বিতর্ক করুন, তাহলে আপনার দাবি আদায় হয়ে যাবে। আসলে দাবি আদায় করতে গেলে রাস্তায় নামতে হয়, দাবি আদায় করতে গেলে ঐক্যবদ্ধতা হতে হয়, দাবি আদায় করতে গেলে বলিষ্ঠ নেতৃত্ব হতে হয়, দাবি আদায় করতে গেলে চোখে চোখ রেখে কথা বলতে হয়। তাই বিতর্ক করবেন না। এই মঞ্চ থেকে সকলের বার্তা দিচ্ছি, আপনারা শুনলে অবাক হবেন, যারা আমাদের বিরোধী তাদেরকেও আমরা চিঠি দিই, তাদেরকে ফোন করি, বার্তা দিই যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। এই মঞ্চ থেকে আপনারা যতই মহিদুলকে পরিযায়ী বলুন, মহিদুলকে বিরোধী বলুন, মহিদুলকে তোলাবাজ বলুন, মহিদুলকে যা খুশি বলুন, সেটা আপনাদের বাকস্বাধীনতা। তারপরেও এই মহিদুল ভাইয়ের হাত ধরে আপনার বেতন কাঠামো যেদিন হবে সেদিন অন্তত আয়নার সামনে বলবে যে আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। সেদিন আর দেরি নেই, 11 জানুয়ারি গুনে গুনে লিখে নিন, আমি ভুল করেছি, ভুল করেছি বলতে হবে। আপনারা আসুন, নেতৃত্ব দিন, অসুবিধা কি আছে? ভয় পাচ্ছেন কেন যে মহিদুল আসলে আপনার নেতৃত্বটা হারিয়ে যাবে? এ ভয় কিসের? কার হাত দিয়ে দাবি আদায় হবে এটা তো বড় বিষয় না। বড় বিষয় আমার এই মায়েরা যে ধৈর্য ধরে বসে আছে। আজকে সত্যি বলছি, নদিয়ার এই জমায়েত বুকটা আমার এত বড় হয়ে গেছে, আমি মোদির মতো বলবো না 56 ইঞ্চি হয়ে গেছে, পরে সেটা আর নামাতে পারবো না। তো আমি যেটুকু বলবো, বুকটা আমার ভরে গেছে, সাহস আমার তুঙ্গে এসছে এবং দাবি আদায় নিশ্চিতভাবে হবে। তাই আপনাদের একটা কথা বলি, যে মুখ্যমন্ত্রী নিজেকে সবচেয়ে
সবচেয়ে দাম্ভিক বলা হয় সেই মুখ্যমন্ত্রী কিন্তু ভারতবর্ষের একেবারে ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। একমাত্র এই মুখ্যমন্ত্রী পারবেন, যতই আমরা তার বিরোধিতা করি, তার স্বৈরাচারী কথা বলি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই মুখ্যমন্ত্রী ছাড়া আপনাদের প্রভুত্ব উন্নতি করতে কেউ পারবে না, কারণ একে সিদ্ধান্ত নিতে 1 মিনিট সময় লাগে। দরকার থাকলে ধরে নিন যে আপনারা যখন বামফ্রন্ট চলে গেল তখন ভাবছিলেন দিদিমণি আসবে, আমাদের দাবি সব মেটাবে। 8 বছর 10 বছর পরে কি অভিজ্ঞতা হলো? আপনাদের দাবি আপনারাই লড়াই করে মিটিয়েছেন। অনেকে ভাবছে এবার বিজেপি আসবে, আমাদের দাবি মিটিয়ে দেবে, মূর্খের স্বর্গবাস করছে। অনেকে ভাবছে জোট কংগ্রেস সিপিএম আসবে বা অন্য কেউ আসবে, আমাদের দাবি মিটিয়ে দেবে, মূর্খের স্বর্গবাস করছে। পূর্বের 8 বছরের অভিজ্ঞতাকে মিলিয়ে নিই। সুতরাং আমাদের দাবি, আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আর একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দাবি আদায় করা সবচেয়ে সোজা। আপনারা ভাবেন সবচেয়ে কঠিন, আমি বলবো সবচেয়ে সোজা। তার কারণ কি? তার কারণ উনি হলো ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী, যিনি এক্ষুনি সিদ্ধান্ত নিলে সেটা কার্যকারী হবে। ধরে নিন বিজেপি মুখ্যমন্ত্রী এসছে, ধরে নিন তার মুখ্যমন্ত্রীর চেয়ার থাকবে, কিন্তু চেয়ারের পাগুলো থাকবে আরএসএস এর কাছে। সুতরাং আপনাদের দাবি আরএসএস যতক্ষণ না পলিটগুলো বৈঠক করে সিদ্ধান্ত নেবে ততক্ষণ মেটানো তার পক্ষে সম্ভব নয়। ধরে নিন বাম কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তাদেরও মুখ্যমন্ত্রী একজন থাকবে, কিন্তু 2টো চেয়ার থাকবে কংগ্রেসের, 2টো চেয়ার থাকবে বামফ্রন্টের পলিটগুলো, ফলে তাদের কাছেও সমাধান সম্ভব নয়। তারা আসুন, যিনি আন্দোলনের নেত্রী, তাকে ঐক্যবদ্ধ হয়ে তার কাছ থেকেই দাবি আদায় করি। তাই একটাই কথা, তোষামত করে নয়। তোষামত তো রবিউল ইসলাম অনেক করেছে, আপনাদের যে নেতা মুখলেসুর রহমান অনেক করেছে, এখনকার নেতারা অনেক করছে। তা আপনাদের দাবি আদায় হয়েছে? খালি চিঠি দিচ্ছে, ডেপুটেশন দিচ্ছে, ছবি করছে, দেখো দপ্তরে যাচ্ছি, দপ্তরে যাচ্ছি। মা বলেন আপনি ভ্রান্তি হও আর চাঁড়া তুলে ওদের হাতে দাও, এই তো কাজ। আরে দাবি আদায় করতে গেলে তো চোখে চোখ রেখে লড়াই করতে হবে। পৌরসভা দিদিমণিরা জানেন, আমরা বলেছিলাম, প্রথম লক্ষ্য রেখেছিলাম বিকাশ ভবন অভিযানের মাধ্যমে, যে বিকাশ ভবনের 5 তলা থেকে অপদার্থ শিক্ষামন্ত্রীকে নিচে নামাবো। নামিয়েছি। 11 জানুয়ারি আমরা বলছি, আমার এই মাতৃশক্তির আশীর্বাদ নিয়ে দুর্গা বাহিনীর নেতৃত্বে আপনাদের ভাইফোঁটার কপালে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দম্ভ চুর করে 14 তলা থেকে নামাবো। এ কথা বলছি তার কারণ কি? কোন রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত নই, কোন রাজনৈতিক নেতার কাছে টিকি বাঁধেনি। রাজনৈতিক নেতাদের কাছে কি টিকি বাঁধবেন? তারা বিরোধী রাজনৈতিক দলরা তারা আন্দোলনই করতে পারছে না, তাদের কি টিকি বাঁধবেন তাদের কাছে? আর শাসক দল তো আপনার দেবেই না। সুতরাং আপনাদের ভরসায় আপনাদের চলতে হবে। তাই শিক্ষকরা পথ দেখাবে, সমাজ গড়ার কারিগর। তাই 11 জানুয়ারির আন্দোলন শুধুমাত্র বেতন বৈষম্য দূর করার জন্য নয়, আমার আপনার আত্মমর্যাদা ফেরত পাওয়ার লড়াই। আমার বঞ্চিত শিক্ষাকর্মীদের, যাদের বঞ্চনা করেছে, যাদের অফিসে গেলে মান সম্মান থাকে না, যে শিক্ষা বন্ধু আছে জানেন তারা সর্বোচ্চ ডিগ্রিধারী, তাদের বেতন কত নিম্ন, তাদের কোন রকম সম্মান দেওয়া হয় না। যে মাদ্রাসা শিক্ষককে জঙ্গি বলা হয়, যে শিক্ষাবিদ বন্ধু বসে আছে 6 বছর ধরে তাদের বেতন বন্ধ, যে প্রাণী বন্ধু বসে আছে তাদের বেতন যৎসামান্য। আপনার ভাইয়ের সাম্প্রতিক একটা ঘটনা শুনবেন, প্রাণী বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রাণী বন্ধু, প্রাণী সেবী, প্রাণী মৃত্যু, প্রতিদিন বিভিন্ন চুক্তিভিত্তিকরা এই জোটে যুক্ত হয়ে মহা শক্তি বৃদ্ধি করছে। লাইব্রেরিয়ান যুক্ত হতে চাইছে, ক্লার্ক যুক্ত হতে চাইছে, অঙ্গনারীরা বলছে, মানে আমরা হয়ে যাচ্ছি ফোন ধরে ধরে। তেমনি প্রাণী বন্ধুদের নেতা আবু হায়াত এখানে বসে আছে, ফেডারেশন করতো, সরকারি দল। আবু হায়াত বাবু বক্তব্য দিতে পারিনি, তার হয়েই বলছি। প্রাণী বন্ধুরা আমাদের বলেছে আমরা মাত্র 1,500 টাকা পাই মাসে অনিয়মিত, আপনি পারবেন, আপনার মায়েদের আশীর্বাদ আছে, আপনি দেখুন না। ওদেরকে আমরা সাথে নিয়েছি। তাতে অনেকে প্রশ্ন তুলেছে শিক্ষকদের সাথে প্রাণী বন্ধু কেন? আরে বন্ধু, ওদের সাথে নিয়েছি 11 জানুয়ারির আগেই ওদের দাবি আদায় হয়েছে। বাঁকুড়ার মঞ্চে এই আপনার ভাইয়ের পরামর্শে, এই নেতৃত্বদের উপস্থিতিতে 6 জন প্রাণী বন্ধু মুখ্যমন্ত্রী সভা চলাকালীন তাদের বেতন বঞ্চনার কথা বলেছে। মুখ্যমন্ত্রী রেগে গেছে, ধমক দিয়েছে, যেই মঞ্চে এরকম বলেন না, কিন্তু এই মুখ্যমন্ত্রী সেই মঞ্চ থেকে